আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আপনারা জানেন যে আজকে মার্কেট বন্ধ, তাই আমি প্রতিদিনের মতো আজকে মার্কেট আপডেট নিয়ে কথা বলবো না। আজকে আমি শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি ও দুটি ভিন্ন সেক্টরের দুটি গুরুত্বপূর্ণ শেয়ার নিয়ে কথা বলবো। তো যাই হোক, অত্যন্ত খুশি সংবাদ যেটি তা হলো বর্তমান নতুন সরকারের আসার সাথে সাথে মার্কেটে কিছুটা সুবাতাস বইতে শুরু করেছে, যেটা মনে করি যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য অবশ্যই একটি ভালো দিক বা ভালো সংবাদ। আমরা যেটা লক্ষ্য করেছি যে নতুন সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথে সক্রিয় হতে শুরু করেছে শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীরা, অর্থাৎ বিদেশি বিনিয়োগের পরিমাণ অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে আরো বেশি বৃদ্ধি পাবে যদি শেয়ার বাজারে স্থিতিশীল অবস্থা বজায় থাকে। শেয়ার বাজারে যেটি করতে হবে অবশ্যই আমি মনে করি জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত একটি প্রশাসন অবশ্যই নিশ্চিত করতে হবে, এবং আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে শেয়ার মার্কেট আরো বেশি এগিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমার মনে হয়। তো তাছাড়া বর্তমানে শেয়ার বাজারে মূলধন বেড়েছে দেখা যাচ্ছে 5,000 কোটি টাকা, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পরে প্রায় 5,000 কোটি টাকা মূলধন বৃদ্ধি পেয়েছে, যেটা মনে করি যে মার্কেটের জন্য ভালো। এবং মার্কেট এখন বর্তমানে যে অবস্থায় আছে, অর্থাৎ সেটা যে খুবই সন্তোষজনক বলে আমি মনে করি না। অর্থাৎ মার্কেটে আরো ভালো করতে হবে, অর্থাৎ মার্কেট আরো বৃদ্ধি পেতে হবে। লেনদেনের পরিমাণ 2,000 থেকে 3,000 কোটি টাকা যখন প্রতিনিয়ত হবে, মার্কেট সূচকও 7,000 পয়েন্টের উপরে যখন বৃদ্ধি পাবে, তখনই মার্কেট আমি মনে করি যে সাধারণ বিনিয়োগকারীদের বান্ধব হবে। অর্থাৎ তাছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো শেয়ার ভালো মূল্যায়ন পেতে হবে এবং খারাপ শেয়ার খারাপ মূল্যায়ন পেতে হবে। দেখা যাচ্ছে কিছু শেয়ারের ফান্ডামেন্টাল খুবই খারাপ, কিন্তু সেই শেয়ারগুলো প্রতিনিয়ত ভালো করে, অর্থাৎ গ্যাম্বলিং এর মাধ্যমে সেই শেয়ারগুলোর দাম বৃদ্ধি পায়। আবার কিছু শেয়ার রয়েছে যাদের ফান্ডামেন্টাল খুবই ভালো, কিন্তু সেই শেয়ারগুলো মার্কেটে তেমন ভাবে দাম বৃদ্ধি পায় না। তো যাই হোক, আমি মনে করি যে কোম্পানিগুলো ভালো এবং ভালো পরিমাণে ইপিএস গ্রো করতে পারে। ওই কোম্পানিগুলিরও উচিত যে শেয়ার হোল্ডারদের ভালোভাবে তাদের প্রফিট শেয়ার করা, অর্থাৎ ভালো পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করা, তাহলে ওই কোম্পানির প্রাইস অটোমেটিক বৃদ্ধি পাবে। যাই হোক, মার্কেট বর্তমানে যে অবস্থায় আছে, অর্থাৎ মার্কেটে আমরা লক্ষ্য করেছি যে ভালো পরিমাণে সূচক প্রতি সপ্তাহে বৃদ্ধি পাচ্ছে বা পাওয়ারও আরো সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে যারা আমরা সাধারণ বিনিয়োগকারী রয়েছি, তাদের যদি পোর্টফোলিওতে পর্যাপ্ত পরিমাণে ফান্ড থাকে, তাহলে উচিত যে ভালো ফান্ডামেন্টাল কোম্পানিগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করা, এবং যেই কোম্পানিগুলো অলরেডি ভালো অর্থাৎ লসে রয়েছে সেখানে যতদূর সম্ভব অ্যাভারেজ করে ভালো একটা প্রাইস লেভেলে নিয়ে আসা। কিন্তু যাদের পোর্টফোলিওতে পর্যাপ্ত পরিমাণে ফান্ড নেই, তারা যদি তাদের পোর্টফোলিওতে লাভে কোনো কোম্পানি থাকে, তাহলে সেখান থেকে আমি মনে করি যে যখন কোম্পানিটি লাভে চলে যাবে, সেখান থেকে কিছু সংখ্যক শেয়ার সেলের মাধ্যমে কিছুটা প্রফিট টেক করে নেওয়া। তবে সম্পূর্ণ অর্থাৎ 100% শেয়ার একসাথে সেল না করাটাই যৌক্তিক, অর্থাৎ ধীরে ধীরে প্রফিট টেক করাটাই বুদ্ধিমানের কাজ। যাই হোক, এখন আমি যে কোম্পানি নিয়ে কথা বলবো তা হলো ব্যাডবিসি, অর্থাৎ ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি। তো যাই হোক, আমরা যদি লক্ষ্য করি যে ব্রিটিশ আমেরিকান টোবাকো গতদিন 427 টাকা 90 পয়সা ক্লোজ হয়েছে। আর আমরা যদি গত এক বছরে তাদের প্রাইস হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে গত এক বছরে তাদের সর্বনিম্ন প্রাইস ছিল 315 টাকা, অপরদিকে গত এক বছরে সর্বোচ্চ প্রাইস ছিল 518 টাকা 70 পয়সা। তো বর্তমানে 427 টাকা 90 পয়সায় গতদিন ক্লোজ হয়েছে, যেটা একটি মিডিয়াম লেভেলে প্রাইস অবস্থান করছে বলে আমি মনে করি। তাছাড়া ব্যাডবিসি শেয়ারটি আরো চড়া মূল্য দীর্ঘদিন ছিল, যেটা আমরা প্রত্যক্ষ করেছি। তো আমরা যদি এখন তাদের প্রাইস হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে ব্রিটিশ আমেরিকান টোবাকো মূলত অনেক একটি দামি শেয়ার বলবো, যে অর্থাৎ তাদের শেয়ার 1100-1200 টাকা দীর্ঘদিনও ছিল, এরপরে আবার কিছুটা দাম কমে তারপর আবার দাম উঠতে থাকে 1500, প্রায় 1550 বা 1600 টাকার মতো তাদের দাম উঠে যায়। এরপরে এক টানে আবার কোম্পানিটি ডাউন হতে থাকে। এরপরে দেখা যাচ্ছে যে 500-600 ঘরে, অর্থাৎ 500 টাকা দীর্ঘদিন, 518 টাকা 70 পয়সা দীর্ঘদিন ফ্লোর প্রাইসে থাকে, এরপরে আবার ডাউন হতে থাকে। তো আমরা যেটা লক্ষ্য করেছি যে এর প্রাইসটি সর্বনিম্ন 315 টাকায় চলে আসে। তো যারা 315 টাকায় শেয়ারটি পারচেজ করতে পেরেছেন, আমি মনে করি তারা ভালো পরিমাণে প্রফিট টেক করতে পেরেছেন বা আরো পারার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি এর ক্যাপিটাল প্রপোর্শনটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ব্রিটিশ আমেরিকান টোবাকো মূলত একটি লো পেইড আপ ক্যাপিটালের শেয়ার, অর্থাৎ তাদের প্রায় 540 কোটি অথরাইজ ক্যাপিটাল রয়েছে। এর মধ্যে পেইড আপ ক্যাপিটালের
540 কোটি, অর্থাৎ তাদের কোনো রিমেনিং ক্যাপাসিটি এই মুহূর্তে নেই, অর্থাৎ তারা চাইলেও আর স্টক ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না। এখন যদি আমরা তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে কোম্পানি মূলত অধিকাংশ শেয়ারই রয়েছে স্পন্সর বা ডিরেক্টরদের দখলে, অর্থাৎ তাদের টোটাল ডিরেক্টরদের দখলে রয়েছে 72.91% শেয়ার। অপরদিকে সরকারের কাছে রয়েছে প্রায় 0.64% শেয়ার এবং বিনিয়োগকারীদের কাছে রয়েছে 14.24 এবং বিদেশি বিনিয়োগকারীদের রয়েছে 4.29 ও সাধারণ বিনিয়োগকারীদের রয়েছে 7.92% শেয়ার। অর্থাৎ আমি মনে করি যে এখানে যত ধরনের ইনভেস্টর রয়েছে মার্কেটে সবার কাছে কম বেশি শেয়ার রয়েছে। তাছাড়া সাধারণ পাবলিকের কাছে সামান্য পরিমাণে শেয়ার রয়েছে, যেটা আমি মনে করি একটি স্ট্রং জোনে কোম্পানিটি অবস্থান করছে। অর্থাৎ এই কোম্পানিটি নিয়ে যে কোনো সময় বড় ধরনের প্রাইস আপ ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া প্রাইস বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা থাকে, যেহেতু মার্কেটে সাধারণ বিনিয়োগকারীরা খুব বেশি শেয়ার তাদের কাছে নেই। তো আমরা যদি তাদের ইন্টারিম ফিনান্সিয়াল পারফরমেন্সটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে তাদের ইপিএস দেওয়া আছে, সেক্ষেত্রে দেওয়া আছে 7.65 টাকা। অপরদিকে নেট অ্যাসেট ভ্যালু 96.98 টাকা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নেট অ্যাসেট ভ্যালু তুলনায় বর্তমানে যে প্রাইসটি রয়েছে সেটা অবশ্যই অনেক বেশি বলে আমি মনে করি। নেট অ্যাসেট ভ্যালু তুলনায় কোম্পানির প্রাইসটি সর্বদাই এখানে মোটামুটি যতদিন ছিল যে খুবই বেশি ছিল। এখন যদি আমরা তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে তারা মূলত ভালো পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করে থাকে। অর্থাৎ 2018 সালে তারা 500%, 19 সালে 400%, 20 সালে 300%, 21 সালে 75%, 22 সালে তারা 200% এবং 23 সালে 100% ডিভিডেন্ড ঘোষণা করে। ইপিএস ছিল 2023 সালে 33 টাকা 11 পয়সা, 22 সালে 33 টাকা 10 পয়সা। অপরদিকে নেট অ্যাসেট ভ্যালু 99 টাকা 33 পয়সা, এর আগে ছিল 76 টাকা 27 পয়সা। নেট অ্যাসেট ভ্যালু কিছুটা বেড়েছে, অথবা সময়ের সাথে সাথে তাদের অ্যাসেট ভ্যালু বাড়তে থাকবে। ইপিএস করেছে তারা 33 টাকা। তো আমরা যদি বর্তমান বছরের টা দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে 60 টাকা 65 পয়সা। অর্থাৎ এভারেজ যদি আমরা চিন্তা করি তাদের পারফরমেন্স এভারেজ হিসাব করলে দেখা যায় সেক্ষেত্রে প্রায় 28 থেকে 29 টাকা তাদের ইপিএস গ্রো করবে। তো যাই হোক, এই কোম্পানিটি আমি যেটা মনে করি যে নেট অ্যাসেট ভ্যালুর তুলনায় কিছুটা ওভার প্রাইসে আছে, কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাকো যেহেতু একটি লো পেইড আপের শেয়ার, সেক্ষেত্রে লো পেইড আপ শেয়ারগুলো যেহেতু একটু মূল্য বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এবং বেশি বৃদ্ধি পায়। তাছাড়া বর্তমান রাজনৈতিক বিভিন্ন ইস্যুর কারণে বা রাজনৈতিক কারণে এই কোম্পানির শেয়ারটি যে কোনো সময় টার্ন করতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অর্থাৎ শেয়ারটি 400, 500 এবং 600 থেকে 1000 টাকায় ওঠারও সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয়। আর কোম্পানিটি যেহেতু লো পেইড আপের শেয়ার, সেই কারণে এটির দাম খুব বেশি কমারও সম্ভাবনা নেই বলে আমি মনে করি। তো যাই হোক, আপনারা যারা 400 থেকে 427 টাকার মধ্যে পারচেজ করতে পারেন, তারা হয়তো বা আরো স্বল্প রানে খুব মোটামুটি ভালো পরিমাণে প্রফিট টেক করতে পারবেন। তো লং রানে শেয়ারটি কেমন করবে সেটার জন্য অবশ্যই আরো সময় নিতে হবে, তবে স্বল্প রানে আমি মনে করি যে এটা এখান থেকে কিছু পরিমাণে প্রফিট টেক করা সম্ভব হবে। যেহেতু বর্তমানে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়ছে, সেহেতু ব্রিটিশ আমেরিকান টোবাকো একটি মাল্টিন্যাশনাল কোম্পানি এবং আমি মনে করি যে যেহেতু আমেরিকার সাথে বর্তমান সরকারের ভালো একটি সম্পর্ক রয়েছে, সেহেতু বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেলে ব্রিটিশ আমেরিকান টোবাকো হতে বিদেশি বিনিয়োগ পরিমাণ বৃদ্ধি পাবে, সেক্ষেত্রেও এই কোম্পানির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হয়। তো যাই হোক, আপনারা যারা পারেন অবশ্যই কোম্পানিটি দেখে শুনে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে। অর্থাৎ আপনারা যদি পারেন তাহলে 400 টাকার নিচে যদি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে সেখান থেকে আমি মনে করি যে একটি সেফ জোনে ইনভেস্টমেন্ট করা সম্ভব হবে। তো যাই হোক, এখন আমি ব্যাংকিং সেক্টরে গুরুত্বপূর্ণ একটি শেয়ার নিয়ে কথা বলবো, তা হলো ইস্টার্ন ব্যাংক পিএলসি অর্থাৎ ইবিএল। তো আমরা যদি ইবিএল এর গত দিনের ক্লোজিং প্রাইসটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইবিএল গত দিন 27 টাকা 90 পয়সায় ক্লোজ হয়েছে। তো আমরা যদি গত এক বছরে তাদের প্রাইস হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইবিএল গত এক বছরে সর্বনিম্ন 24 টাকা 90 পয়সা এবং সর্বোচ্চ 32 টাকা 80 পয়সায় লেনদেন হয়েছে। আর বর্তমানে 27 টাকা 90 পয়সা, যেটা একটি মডারেট লেভেলে আছে বলে আমি মনে করি। যদি আমরা ইবিএল এর প্রাইস হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইবিএল মূলত দেখা যাচ্ছে দীর্ঘদিন 33, 34, 35 থেকে শুরু করে 37, 38 টাকাও লেনদেন হয়েছে। এরপরে আবার কিছুদিন তারা 29 আর 40 পয়সায় ফ্লোর প্রাইসে ছিল। এরপরে আবার কোম্পানির দাম কিছুটা হলেও বৃদ্ধি পায় এবং কিছুটা কমতে থাকে। তারপরে এরপরে আবার 26, 27 থেকে এরপরে কিছুটা আবার আপ ট্রেন্ডে মুভমেন্ট হতে থাকে। আমরা যদি ইবিএল এর ক্যাপিটাল প্রপোর্শনটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইবিএল একটি বড় মূলধনী কোম্পানি। তাদের হচ্ছে অথরাইজ ক্যাপিটাল রয়েছে প্রায় 2500 কোটি এবং পেইড আপ ক্যাপিটাল রয়েছে প্রায়
1358 কোটি টাকা, অর্থাৎ তাদের ভালো পরিমাণে রিমেনিং ক্যাপাসিটি রয়েছে। তাদের রিমেনিং ক্যাপাসিটির পরিমাণ রয়েছে প্রায় 1141 কোটি। তো যাই হোক, এটি অবশ্যই মনে করি কোম্পানির যারা ইনভেস্টর রয়েছেন তাদের জন্য একটি ভালো দিক, অর্থাৎ তারা যে কোনো সময় চাইলে স্টক ডিভিডেন্ড আকারে উক্ত আনঅথরাইজড ক্যাপিটালগুলো দিতে পারবেন। ইবিএল এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইবিএল এর মূলত রেসপন্সিবল ডিরেক্টরদের কাছে রয়েছে 30% মতো প্রায় শেয়ার। অপরদিকে ইনস্টিটিউশনের দখলে রয়েছে প্রায় 47% মতো শেয়ার, এবং ফরেন ইনভেস্টর যারা রয়েছে তাদের কাছে খুবই সামান্য পরিমাণে শেয়ার রয়েছে, অর্থাৎ 0.08%। অপরদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে প্রায় 22.20% শেয়ার রয়েছে। যাই হোক, যেটা এখানে লক্ষণীয়, ইনস্টিটিউশনের কাছে হিউজ পরিমাণে শেয়ার রয়েছে। এটা যাই হোক, পাবলিকের কাছে খুব বেশি পরিমাণে শেয়ার নেই বলে আমি মনে করি। যেটা আছে সেটা অবশ্যই কিছুটা সহনশীল। এদিক থেকে কোম্পানিটি একটি মডারেট লেভেলে অবস্থান করছে। তো আমরা যদি ইবিএল এর ইন্টারিম ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের ইপিএস মূলত সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত দেওয়া আছে 2 টাকা 37 পয়সা। অপরদিকে নেট অ্যাসেট ভ্যালু 31 টাকা 01 পয়সা। তো আমরা যদি আবার হিসাব করি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ইবিএল মূলত বছর শেষে প্রায় 5 টাকা বা 4 টাকা 4.5 টাকা থেকে 5 টাকা পরিমাণ ইপিএস গ্রো করা সম্ভব, যদি তারা তাদের পারফরমেন্স এভাবে ধরে রাখতে পারে। অপরদিকে নেট অ্যাসেট ভ্যালু যেটা আছে সেটা অবশ্যই প্রাইসের তুলনায় খুব বেশি বা কম বলা যায় না, অর্থাৎ তারা মূলত ভালো পরিমাণে নেট অ্যাসেট ভ্যালু রয়েছে। সেক্ষেত্রে বর্তমান যে প্রাইস রয়েছে ইবিএল এর 27 টাকা 90 পয়সা, সেটা অবশ্যই নেট অ্যাসেট ভ্যালুর চেয়ে কিছুটা কম বা আন্ডার ভ্যালুর পর্যায়ে রয়েছে। আমরা যদি তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে 2020 সালে তারা 17.5% ক্যাশ, 17.5% স্টক ডিভিডেন্ড, 2021-এ 12.5% ক্যাশ, 12.5% স্টক ডিভিডেন্ড, 22 সালে 12.5% ক্যাশ, 12.5% স্টক ডিভিডেন্ড, 23 সালে 12.5% ক্যাশ এবং 12.5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। যাই হোক, এই কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু এবং নেট ইপিএস গুলো দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে 20 সালে কোম্পানি 5 টাকা 15 পয়সা, 21 সালে 5 টাকা 3 পয়সা, 22 সালে 4 টাকা 77 পয়সা, 23 সালে 5 টাকা 7 পয়সা তাদের ইপিএস ছিল। অপরদিকে তাদের নেট অ্যাসেট ভ্যালু যদি দেখি, সেহেতু 20 সাল থেকে 36 টাকা 28 পয়সা, 33 টাকা 17 পয়সা, 33 টাকা 33 পয়সা, 33 টাকা 57 পয়সা। তো যাই হোক, মূলত দেখা যাচ্ছে তাদের পারফরমেন্স মূলত কিছুটা একটা সহনশীল মাত্রা, অর্থাৎ তাদের পারফরমেন্সে খুব বেশি ফ্লাকচুয়েশন হয় না 2022 সালে, অর্থাৎ সামান্য পরিমাণে পারফরমেন্স খারাপ করেছিল, কিন্তু এছাড়া মোটামুটি তাদের ইপিএস দেখা যাচ্ছে 5 টাকার মধ্যে গেছে, যেটা অবশ্যই কোম্পানি আমি মনে করি একটা ভালো পারফরমেন্স। তাদের নেট অ্যাসেট ভ্যালুটা কিছুটা কমেছে, হয়তো বা কোম্পানি ভবিষ্যৎ পারফরমেন্স ভালো করলে আরো কিছু অ্যাসেট ভ্যালু তাদের বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা সামগ্রিক অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যেটা দেখলাম, সেহেতু যে ইস্টার্ন ব্যাংক বর্তমানে 27 টাকা 90 পয়সা, সেটা সামগ্রিকভাবে কিছুটা আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে বলে আমি মনে করি। তো এই উক্ত কোম্পানির শেয়ারটি যদি 25 26 বা 26 থেকে 27 টাকার মধ্যে যদি ক্রয় করা সম্ভব হয়, তাহলে সেখান থেকে আমি মনে করি শর্ট রানে ভালো পরিমাণে প্রফিট গেইন করা সম্ভব। তাছাড়া কোম্পানিটি যদি আমরা হোল্ড করে দীর্ঘদিন রাখি, অর্থাৎ লং রানেও কোম্পানি থেকে ভালো করা সম্ভব, কারণ যেহেতু কোম্পানিটি ভালো পরিমাণে ডিভিডেন্ড ঘোষণা করে থাকে। তাই কোম্পানিটি 27 টাকা বা 27 টাকা থেকে 28 টাকার মধ্যে পারচেজ করলে এটি 30 থেকে 35 টাকার মধ্যে সেল করা সম্ভব হবে, অর্থাৎ আগামীতে মার্কেট ভালো করলে কোম্পানিটি যে কোনো সময় 30 থেকে 35 টাকায় টার্ন করতে পারে। তো আমি যেই দুটি শেয়ার নিয়ে অ্যানালাইজ করেছি, এটি একান্ত আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ, তবে অবশ্যই বাই সেল করার পূর্বে নিজের মেধাকে এবং নিজের অ্যানালাইসিসকে গুরুত্ব দিয়ে বাই সেল করা উচিত, কারণ আমার এই ভিডিও কোনো বাই সেল নির্দেশ করবে না। কথা প্রয়োজিত হয়ে আপনারা যদি শেয়ারটি পারচেজ করে লাভবান হন, সেটা একান্তই আপনাদের, আবার লুজার হলো সেটাও একান্ত আপনাদের। আমি শুধু এর বিভিন্ন ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করতে সক্ষম হয়েছি। তো যাই হোক, আপনারা যারা শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে ইনভেস্টমেন্ট করবেন, অবশ্যই ঝুঁকি বিবেচনা করে ইনভেস্টমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।